গুজব নিয়ে যেহেতু কথা হচ্ছে, আরেকটি গুজব বেশ শক্তিশালী বাজারে, ছোট করে যদি উত্তর দেন, যে বলা হচ্ছে যে খলিলুর রহমান সাহেবকে যে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, এটি আসলে বিএনপিকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার পুরস্কার হিসেবে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। তিনি বলেছেন যে তিনি নিজের ইচ্ছায় মন্ত্রী হননি। তিনি কার ইচ্ছায় মন্ত্রী হলেন তাহলে? আমরা প্রথমে খলিলুর রহমানের বিরুদ্ধে কিন্তু বিএনপি কিছু কথা বলেছিল, আপনারা জানেন, তাই না? এখন আপনি আপনি এই জন্য বলছেন যে কেন খলিলুর রহমানকে আমরা পররাষ্ট্র মন্ত্রীটা দিলাম, এরকমই একটা আপনার প্রশ্নটা হবে। জি, তাছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, অনেকে বলছেন একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও আছে। সেটা বলতে পারেন, সেটা বলতে পারেন। এখন আমি খলিলুর রহমানের এই উত্তরটা আমি একবার বলেছি যে দেখেন, বিএনপির যে পররাষ্ট্র নীতি, এটার সাথে খলিলুর রহমানের যে নীতি, যখন তিনি ইউনূস সাহেবের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, আমাদের মিল ছিল না, হয়তোবা বা সত্যি মিল ছিল না। এখন আমাদের যে পররাষ্ট্র নীতি, এটার সাথে হয়তো খলিলুর রহমান সাহেবের ঐক্যমত হয়েছে, তিনি হয়তো আমাদের পররাষ্ট্রনীতিটা মানছেন, এই জন্য তাকে আমরা তো পররাষ্ট্রমন্ত্রী করেছি। সুতরাং এখানে যে কারো কথায় বা কারো প্রভাবে আপনি গুজব হিসাবে ধরে নিতে পারেন, অথবা আপনার একটা অনুমান থেকেও বলতে পারেন। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে বিএনপিতে তার চেয়ে যোগ্য পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো কোনো আমাদের ব্যক্তি যে ছিলেন না? পররাষ্ট্র নীতি এবার যে বাংলাদেশ ফার্স্ট, এই যে পররাষ্ট্র নীতি, এছাড়াও আরো কিছু বিষয় আছে, সেসব বিষয়ের সাথে খলিলুর রহমানের সাথে ঐক্যমত ছিল না যখন ইউনূস সরকার ছিল। এখনও তো সেই জায়গাটা ঐক্যমত হয়েছে। সুতরাং এবং তাকে বিএনপি যোগ্য মনে করেছে, কারণ জবাবদিহিটা বিএনপিকেই করতে হবে। পররাষ্ট্র বিষয়ে কোনো ফেইলারকে বিএনপিকেই জবাবদিহিটা করতে হবে। অর্থাৎ বিএনপি জানে যে কোন ব্যক্তিকে দিয়ে তিনি কাজটা করতে পারবেন। জবাবদিহিটা যেহেতু বিএনপি করবে, সুতরাং তিনি তার লোক, তিনি যে লোকটাকে তিনি মনে করেন যে তার কাজটা করতে পারবেন, কাজটা তো বিএনপি করবে, বিএনপি সরকারের করতে হবে, বিএনপিকে অ্যাকাউন্টেবল হতে হবে জনগণের কাছে। সুতরাং তিনি তার যোগ্য লোকটিকেই দিবেন, এইটা হলো একটা কথা। আরেকটা হলো যে নির্বাচন নিয়ে আপনারা যে গুজবের কথা বলছেন, দেখেন এই যে সৌরভ ভাই খুব সুন্দর নাইসলি বলছে, আমি থ্যাঙ্কস টু সৌরভ ভাই, যে আমাদের এই এত বড় অর্জনকে, 24-এর গণ অভ্যুত্থানকে এইভাবে যদি আপনারা মেলাইন করেন, স্টিগমা লাগাই দেন যে নির্বাচনটা আসলে এই যে আপনার সমঝোতার নির্বাচন। দেখেন, গুজব তো আমরা শুনেছি যে দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গেছে, তাকে স্পিরিচুয়াল একটা পাওয়ার বানানোর জন্য এই গুজবটা ছড়ানো হয়েছিল, তাই না? তো অসম্ভব একটা বিষয় না। এরকম আপনার ওই যে করোনা ভাইরাসের সময় অনেক গুজব ছড়েছিল, টিকা দেওয়া যাবে না, তাহলে মানুষ নাকি বানর হয়ে যাবে, তাই না? এরকম কত গুজব ছিল। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন এরশাদ বিরুদ্ধে আন্দোলন তুঙ্গে, এরশাদ পর অবস্থায় আমি হলে এসে শুনলাম যে আমাদের এক হলের বড় ভাই, তিনি নাকি বঙ্গভবনে গেছেন প্রেসিডেন্টের শপথ নিতে, কি পকেটে তার 5 টাকা আছে, আমাদের হল থেকে বঙ্গভবনে যেতে 5 টাকা লাগতো, আমি ফজলুল হলের ছাত্র ছিলাম, 4-5 টাকা লাগতো হলে। আমি তো অবাক, আমাদের হলের অর্ধেক ছাত্র বিশ্বাস করেছে যে এই বড় ভাই একসময় আর কি আপনার এই যে এরশাদের রাজনীতিতে জড়িত ছিল, তিনি হলে থাকতেন, তিনি চলে গেছেন এরশাদের বদলে, এরকম একটা গুজব ছড়াই দিচ্ছে হলে, বুঝতেন? গুজবের কোনো অর্থ হয় না। আপনি যে গুজবটা বলছেন সমঝোতার গুজব, এইটা কিন্তু আপনার হলের ছাত্রদের মতো বাংলাদেশের জনগণও কি এই গুজব বিশ্বাস করছেন কিনা? না, এই গুজব বিশ্বাস করার কোনো কারণ, আপনি যদি সৌরভ ভাই খুব নাইসলি বলছেন যে এটা তো গুজব, দেলোয়ার হোসেন সাঈদীকে কি আপনার দেখা গিয়েছিল চাঁদে? আমি মনে করি না যে বাংলাদেশে এই মতো একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল টু দ্য অল, অ্যাকসেপ্টেবল টু অল, নট অনলি ডোমেস্টিক্যালি, অলসো ইন্টারন্যাশনালি, এই নির্বাচনটা আমরা সাকসেসফুল। এই 24-এর গণ অভ্যুত্থানে আমরা যে ভোট দিতে পারতাম না, পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারতাম না, পছন্দের ব্যক্তিকে নেতা বানাতে পারতাম না, সেটা তো হয়েছে। সেটা হয়েছে না, রুমিন ফারহানা স্বতন্ত্র থেকে হয়েছে, আমাদের স্বতন্ত্র থেকে 8 থেকে 10 জন হয়েছে। আপনি দেখেন যে নির্বাচনটা কত কম্পিটিটিভ নির্বাচন হয়েছে। আপনার এই বাংলাদেশ 73 সালের পর থেকে এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে, 91 সালের নির্বাচনকে আমরা একটা স্ট্যান্ডার্ড নির্বাচন মনে করি, এরপরে এই নির্বাচনটাকে আপনাকে স্ট্যান্ডার্ড মনে করতে হবে। এটা আমাদের জাতি হিসেবে একটা গর্ব। জনাব সাঈদীকে চাঁদে দেখা যেমন অসম্ভব, এই নির্বাচন সমঝোতা নির্বাচন সেটিও একই ধরনের অসম্ভব। আমি পরের প্রশ্নে যেতে চাই, সেটি হচ্ছে যে সাংবাদিক জনাব নুরুল কবির একটি টক শোতে বলেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যে অনেকে নাকে রুমাল চেপে বিএনপিকে ভোট দিয়েছে কেননা চাঁদাবাজির দুর্গন্ধ নাকে লেগেছে। এর মাঝে বিএনপির একজন মন্ত্রী কোনটা চাঁদাবাজি কোনটা না তার একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন এবং এটি বেশ আলোচনায় এসেছে। আমার প্রশ্ন হচ্ছে যে মন্ত্রীর এই ব্যাখ্যা কি পরোক্ষভাবে চাঁদাবাজিকে বৈধতা দিবে কিনা? না, আমি মনে করি যে মন্ত্রীর কথাগুলোটা
এটা সমঝোতার মাধ্যমে চাঁদাবাজি এটাকে সমর্থনযোগ্য না, কিন্তু উনি যেটা বোঝাতে চেয়েছেন তার সাথে আমরা যে কথা বলেছি, যে বোঝাতে চেয়েছেন যে শ্রমিক কল্যাণ একটা তহবিল থাকে, আপনার ওই যে কি জানো ওই মালিক কল্যাণ তহবিল থাকে, ওইখানে ওরা ওই যে মান্থলি ওদের ওয়েলফেয়ারের জন্য কিছু চাঁদা টাদা দেয়। এইটাকে সে বোঝাতে যে একটু ইলাবোরেট করতে যে ব্যাখ্যাটা এরকম এলোমেলো কথা হয়ে গেছে সমঝোতা। এইটা এই চাঁদাবাজিকে কিন্তু সে সবসময় বলছে চাঁদাবাজি, পরে সে একটা স্টেটমেন্ট দিচ্ছে কোনটা চাঁদা কোনটা চাঁদাবাজি। চাঁদাবাজিকে যে বরদাস্ত করা হবে না শুধু মন্ত্রী মহোদয় না, আমাদের প্রাইম মিনিস্টারই তো বলছেন। এখন নতুন করে চাঁদাবাজির সংজ্ঞা ঠিক করার কেন দরকার? না এটা সংজ্ঞা দিচ্ছেন তো একটা, আপনার সাথে আমি কথা বলছি, কথা বলার এক পর্যায়ে আমি বলছি যে গুজবটা কাকে বলে। এখন এটাকে যদি আপনি কোনো একটা অংশ কেটে নেন বা যে কোনোভাবে আমার একটা কথাকে আপনি করতে পারেন, আমি মন্ত্রী যদি এটা যেটা বলছে সমঝোতার মাধ্যমে হলে না, এইসবের সাথে আমি একমত না, আমি মন্ত্রীর এই কথার সাথে একমত না। কিন্তু তিনি কিন্তু এটা মিন করেছেন যে চাঁদাবাজিকে কোনোভাবে বরদাস্ত করা হবে না। এটা আমরা বিএনপি আমাদের সমঝোতার মাধ্যমে হলে সেটি ওইটা বললাম শ্রমিক কল্যাণ তহবিল একটা আছে যে আপনাদের সাংবাদিক কল্যাণ তহবিল, আপনারা মান্থলি টাকা দেন সেখানে, ওইটা তো চাঁদা দেয়, মাসিক গ্রাহক চাঁদা যেটা, ওইটাকে সে বুঝাইতে চাইছে। কিন্তু কথা যখন সে ইলাবোরেটলি বলতে গেছে, ব্যাখ্যা দিতে গেছে, তখন হয়তো এইটাকে ওইভাবে টেনে আনা যায় তিনি চাঁদাবাজির সংজ্ঞা দিচ্ছে। আসলে বিষয়টা তার না, বিষয়টা উনি যেটা বলছেন, উনি যদি চাঁদাবাজিকে তো সমর্থন করছেন না, উনি চাঁদাবাজি এবং চাঁদার একটা সংজ্ঞা সে দিয়েছে, প্রত্যক্ষভাবে করছেন না, কিন্তু তার বক্তব্যে পরোক্ষভাবে এক ধরনের এখন সেই চাঁদাবাজিকে যদি উৎসাহিত করে এবং এরকম যদি কোনো প্রমাণ থাকে, এবং আমার নিশ্চয়ই আমাদের বক্তব্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ল এনফোর্সিং এজেন্সিরা শুনছে, যারা এটা তারা অবশ্যই এই চাঁদাবাজিকে, আমাদের প্রাইম মিনিস্টার কি বলছেন, যিনি হেড অফ দ্য গভর্নমেন্ট, তিনি বলছেন থেকে বরদাস্ত করা হবে না, বরদাস্ত শব্দটা ব্যবহার করছেন। তাহলে আপনি এখন মন্ত্রী যেটা চাঁদাবাজি, চাঁদার একটা সংজ্ঞা দিয়েছেন, এটা নিয়ে আর আপনাকে একটু থামাচ্ছি, কিন্তু এই যে প্রধানমন্ত্রী কি বলেছেন সেটি মানে বারবার করে আবার ওই যে শেখ হাসিনার সময়ের মতো হবে কিনা, যে প্রধানমন্ত্রী যা বলেছেন সেটি বক্তব্য, বাকি মন্ত্রীরা আসলে তেমন একটা ব্যাপার না। আজকে কিন্তু আরো একটি খবর এসেছে যে প্রধানমন্ত্রীর নির্দেশে একজন স্কুল ছাত্রকে অপহরণ করা হয়েছিল 1.5 ঘন্টার মধ্যে তাকে। এই ধরনের খবর আসলে কিভাবে নিব সেই আলোচনা আমরা আসব। এটা একটু উত্তর দিয়ে নিই, আমরা একটু রুমিন ফারহানার কাছে যেতে চাই, আমাদের বিরতির সময় হয়ে যাবে। রুমিন ফারহানা আলোচনা শুনছিলেন, প্রথম ভাগে একটা প্রশ্ন করেছিলাম জনাব সোহরাব হাসানকে যে সরোয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক এবং চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে মারধর, আটকের ঘটনা ঘটেছে, সেটির ভিডিও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। পুলিশের যে এত মারমুখী একটা আচরণ, সেটা আসলে কি বার্তা দিল? এটা দুঃখজনক। আমরা ইউনিফর্ম চেঞ্জ করেছি, গভর্নমেন্ট শুদ্ধ চেঞ্জ হয়ে গেছে, নতুন নির্বাচন, নতুন সরকার, কিন্তু এখনো হয়তো ইনস্টিটিউশনগুলো নিজেদেরকে ওভাবে রিফর্ম করতে পারে নাই।